কমিশনের মূল সুপারিশগুলোর গুরুত্বপূর্ণ দিকগুলো আজকে আলোচনা করব। আগের ক্লাসে আমরা মুদালিয়ার কমিশনের গঠন কিভাবে হলো তার থেকে ব্যাখ্যা করেছি, এমসিকিউ বলেছি এবং শিক্ষার লক্ষ্য, কাঠামো এগুলো আলোচনা করেছি। আজকে যেমন সপ্তপ্রবাহ, বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়, সিআরসি, ঠিক আছে, শিল্প শিক্ষাকর কি, সমস্ত বিষয়গুলোর উত্তর আজকে আমরা পেয়ে যাব, যেখান থেকে প্রচুর এমসিকিউ কিন্তু আমরা সেমিস্টার 3-তে পাবো। ওয়েলকাম, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয়গুলো নিয়ে এইচএস এর এডুকেশনের তোমাদের সাথে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে। প্রথমে আসবো আমরা সপ্তপ্রবাহ। সপ্তপ্রবাহটা এসছে কোথা থেকে? পাঠ্যক্রম থেকে। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার যে পাঠ্যক্রম বা পাঠ্যক্রমের কথা বলেছেন সেখানে থেকে এসে সপ্তপ্রবাহ। আগে বিষয়টা আমাকে একটু বুঝে নিতে হবে, তবেই এমসিকিউ সহজে অ্যান্সার করা যাবে। এমসিকিউ কিন্তু মুখস্থ করে হয় না। আগের দিন শিক্ষার কাঠামোর ক্ষেত্রে বলেছিলাম মুদালিয়ার কমিশন কোন ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক স্তরের কথা বলেছে? ক্লাস 9 থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক স্তর, 9 থেকে 11 থেকে 12 কিন্তু নয়, 9 থেকে 11 পর্যন্ত। অর্থাৎ কোন শ্রেণী থেকে শিক্ষার্থীরা প্রবাহ নির্বাচনের সুযোগ পাবে? নবম শ্রেণী থেকে। নবম শ্রেণী থেকে হচ্ছে উচ্চ মাধ্যমিক শুরু। এই ক্লাস 9 অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমটা কেমন হবে সেটা দেখলে আমরা সপ্তপ্রবাহের অ্যান্সার পেয়ে যাব। এখানে বলা হচ্ছে দুটো টপিক। একটা হচ্ছে আবশ্যিক বিষয়। আবশ্যিক মানে কি? কম্পালসারি, যেটা আমাকে পড়তেই হবে। যেমন তোমাদের এখনকার উচ্চ মাধ্যমিকে আছে না দুটো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর আমরা বাঙালি, বাংলা এবং ইংরেজি দুটো ভাষা কিন্তু মাস্ট। তুমি আর্টসে আসো, সায়েন্সে আসো, কমার্সে আসো। ঠিক তেমন এখানেও মুদালিয়ার কমিশন বলেছেন যে উচ্চ মাধ্যমিক স্তরে কতগুলো বিষয়, যেমন তার মধ্যে কি কি থাকবে? আবশ্যিক বিষয়ের মধ্যে থাকবে ভাষা, সমাজ বিজ্ঞান, ঠিক আছে, তারপরে হচ্ছে সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান। এই জিনিসগুলো, এইগুলো কম্পালসারি। এটা হচ্ছে আবশ্যিক বিষয়। উচ্চ মাধ্যমিক স্তরে যে প্রবাহ নিক, যে স্ট্রিমেই যাও, তোমাকে এই কতগুলো বিষয় ছিল কম্পালসারি পড়তে হবে। সেটাই হচ্ছে তোমার যে আবশ্যিক বিষয়। এইবার আসছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে কি? এইখানে কিন্তু তুমি ইলেকটিভ যেটাকে বলছি, কম্পালসারি নয়, তুমি নির্বাচন করার সুযোগ পাচ্ছ। যেখানে এই কোঠায় মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন এই উচ্চ মাধ্যমিক স্তরে ঐচ্ছিক বিষয় 7টি স্ট্রিমের কথা বলেছেন। 7 স্ট্রিম। যেমন আমাদের এখন 3টি আছে, আর্টস, কমার্স, সায়েন্স, তাই তো জেনারেলে। ঠিক সেরকম ঐচ্ছিক 9 থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে 7টি প্রবাহ থাকবে। 7 অর্থাৎ সপ্ত, সেই 7টা স্ট্রিমকেই বলা হয়েছে সপ্ত প্রবাহ। এইবার দেখবো সেখানে কি কি। তাহলে সপ্ত প্রবাহ কোন স্তরের শিক্ষার সাথে যুক্ত? উচ্চ মাধ্যমিক স্তরের সাথে যুক্ত। কোন কমিশন বলেছে? মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, তাই তো। কোন ক্লাস থেকে সপ্তপ্রবাহ নির্বাচনের সুযোগ পাবে? নবম শ্রেণী থেকে, মানে ক্লাস 9 থেকে। এই 7টা প্রবাহ থেকে কি কি প্রবাহ সেটা আমি পরে আসছি। বলেছে যে কম্পালসারি বিষয় তো সবাই পড়বে, আবশ্যিক বিষয়, ঐচ্ছিক বিষয় 7টা স্ট্রিম থাকবে। শিক্ষার্থীরা যে কোনো একটি স্ট্রিম নির্বাচন করবে। যেমন এখন তোমরা করছো, আর্টসে এসছো, একটি স্ট্রিম নির্বাচন করবে, সেখান থেকে 3টি বিষয় এখনকার মতোই। কিন্তু এখনো তো তোমরা মেন 3টে সাবজেক্ট নিয়েছো, কেউ এডুকেশন, ইতিহাস, ফিলোসফি, এই ধরনের 3টে সাবজেক্ট নিয়েছো। বলেছে এই 7টা প্রবাহ থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রবাহ নির্বাচন করবে। সেই একটি প্রবাহের মধ্যে থেকে কটা সাবজেক্ট? 3টে। প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো জায়গার থেকে এমসিকিউ আসতে পারে। কটি সপ্তপ্রবাহ থেকে কটি প্রবাহ নির্বাচন করবে? একটি প্রবাহ থেকে কটি সাবজেক্ট নির্বাচন করবে? 3টি। এই প্রবাহগুলোর মধ্যে কি কি আছে? প্রথম আছে মানবিক বিভাগ আছে, হিউম্যানিটিস, যেটা মানবিক বিভাগ আছে। তাছাড়া আরো এরকম 6টি তোমার যে বিভাগ কিন্তু রয়েছে। মানবিক বিভাগ ছাড়া আছে বিজ্ঞান, তারপরে আছে তোমার বাণিজ্য, কলা, কৃষিবিদ্যা, এরকম 7টা স্ট্রিমের কথা বলেছি। এছাড়া তোমার আর কি কি আছে? চারুকলা, ফাইন আর্টস, আর একটা আছে হোম ম্যানেজমেন্ট, গার্হস্থ্যবিদ্যা, হোম ম্যানেজমেন্ট বা গার্হস্থ্যবিদ্যা। এই 7টা প্রবাহ কি কি বললাম? তাহলে এই 7টা প্রবাহের মধ্যে কিন্তু যে কোনো একটি তোমার যে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ, গার্হস্থ্যবিদ্যা, কৃষিবিদ্যা, চারুকলা, এরকম 7টা প্রবাহ থেকে শিক্ষার্থীরা কটা প্রবাহ নির্বাচন করবে? যে কোনো একটি। এই একটি প্রবাহ থেকে ধরো আমি বিজ্ঞান বিভাগ নিলাম, সেখান থেকে কটা সাবজেক্ট? যে কোনো 3টে সাবজেক্ট।
এছাড়া এর বাইরে কম্পালসারি বিষয়, তারপরে ঐচ্ছিক 3টি বিষয়, তার বাইরে যে কোনো একটি ঐচ্ছিক বিষয়, যে বিষয়গুলো এখান থেকে নির্বাচন করবে তার বাইরে, যেমন তুমি এডুকেশন মেন সাবজেক্ট নিয়েছো আর এডুকেশনই 4th সাবজেক্ট নিবে তা তো হয় না, ঐচ্ছিক মানে অ্যাডিশনাল এখন যেটা 4th সাবজেক্ট, সেটা তার বাইরে যে কোনো একটি বিষয় ঐচ্ছিক বিষয়ে নির্বাচন করতে পারবে। এটাকেই বলা হয় সপ্ত প্রবাহ। কেন সপ্ত প্রবাহ? যেহেতু 7টি প্রবাহের কথা বলেছে। কোন স্তর? উচ্চ মাধ্যমিক স্তরে। 7টি প্রবাহের মধ্যে যে কোনো একটি প্রবাহের নাম যদি তোমাকে বলতে বলে, এখানে আমি 7টি প্রবাহের কথা বললাম, এই হলো সপ্ত প্রবাহ। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, মুদালিয়ার কমিশনের একটি অন্যতম তোমার যেটা রিপোর্ট, সেটা হচ্ছে বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়। বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়, সপ্ত প্রবাহটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়, মাল্টি পারপাস স্কুল। মুদালিয়ার কমিশনের একটা অন্যতম সুপারিশ হচ্ছে বহুমুখী উদ্দেশ্য সাধক। বহুমুখী, মাল্টি পারপাস মি, যার অনেকগুলো মুখ, অনেকগুলো, ইংরেজিতে যদি দেখি মাল্টি পারপাস, অনেকগুলো পারপাস বা উদ্দেশ্য যার আছে, পারপাস মানে কি উদ্দেশ্য বোঝে, অনেকগুলো উদ্দেশ্য আছে এমন বিদ্যালয়। অর্থাৎ এই বিদ্যালয়গুলো কেমন হবে ধারণাটা, কারণ আমাদের বড় প্রশ্ন নেই, কিন্তু কনসেপ্টটা জেনে রাখবো আমরা, যে এমন স্কুল যেটা শিল্প কারখানা যেখানে আছে তার পাশাপাশি স্কুলগুলো স্থাপিত হবে। সাধারণ স্কুলের পাশাপাশি এই ধরনের স্কুলগুলো থাকবে। এখানে কি 50% থিওরিটিক্যাল শিক্ষা দেওয়া হবে আর 50% প্র্যাকটিক্যাল, হাতে কলমে শিক্ষা। এবং ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা স্কুলে প্র্যাকটিক্যাল শেখার, থিওরিটিক্যাল শেখার পরে সরাসরি শিল্প কারখানায় যে হাতে কলমে কাজ করার সুযোগ পাবে। তাহলে তারা কি হবে? শিক্ষা শেষ হলে শিল্প কারখানার উপযোগী দক্ষ শ্রমিক বা ইঞ্জিনিয়ারে পরিণত হবে। বলছে প্রয়োজনে কমিশন বলছে প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে দেশের সরকারকে, যাতে এই মাল্টিপারপাস স্কুলের স্টুডেন্টরা যে কোনো শিল্প প্রতিষ্ঠানে যে হাতে কলমে কাজ শেখার সুযোগ পায়। মানে কোনো ফ্যাক্টরি তো বলতেই পারে আমি তোমাকে কেন ঢুকতে দেবো, তার জন্য সরকার আইন করবে। এই স্কুলগুলোতে শুধুমাত্র তাত্ত্বিক বিষয় নয়, বিভিন্ন রকম ব্যবহারিক বিষয়ের সাথে সাথে সপ্ত প্রবাহ, একটু আগে যেটা বললাম 7 স্ট্রিম যে 7টা প্রবাহ, সে সপ্ত প্রবাহ এখানে অ্যাপ্লাই হবে। যে বিষয় সে নির্বাচন করবে, কৃষিবিদ্যারও সুযোগ থাকবে, হাতে কলমে অন্যান্য বিষয় শিখতে পারবে, শিল্প কারখানার সাথে সম্পর্ক রেখে এই বিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন হবে। এই ধরনের তোমার যে বিদ্যালয়কে বলা হচ্ছে বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য। তাহলে বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের সুপারিশ কোন কমিশন করেছে? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এই বিদ্যালয়গুলোর উদ্দেশ্য কি হবে? শিক্ষার্থীকে কর্মের উপযোগী করে তোলা, আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। এইবার এখানে আরেকটা প্রশ্ন পরে আসলো, বাট আমি প্রসঙ্গক্রমে বলে দিই, শর্টে এটা খুব আসে, যে শিল্প শিক্ষাকর, এই যে বহুমুখী বিদ্যালয় বা এই ধরনের স্কুলগুলোর পরিচালনা করতে গেলে, স্থাপন করতে গেলে সে তো অনেক অর্থের দরকার। আমরা সে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পড়েছি যে টাকার জন্য সম্ভব হয়নি। তাহলে কমিশন এবার তার তোমার যে উপায় বলে দিয়েছে যে এই স্কুল তৈরি করতে অনেক টাকা লাগবে। তাহলে কি করতে হবে? বলছে সরকার একটা নির্দিষ্ট কর চাপাক মানুষের উপর। কি কর? শিল্প শিক্ষা কর। এই শিল্প শিক্ষা কর কি হবে? সেই করটা এই শিল্প শিক্ষার কাজে, মাল্টিপারপাস স্কুল এবং ছেলে মেয়েদের শিল্প শিক্ষায় শিক্ষিত করার জন্যই ব্যবহৃত হবে। দেখো কত সুদূর চিন্তা ভাবনা ছিল কমিশনের। এখনো যদি ভাবো শিক্ষার জন্য আমাদের কিন্তু কর খুব কম, যা একমাত্র ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে 3% সেস চালু আছে, তাছাড়া সেভাবে করে কর না হয়। সেই সময় কমিশন বলেছে যে 3% কর ধার্য, একটা নির্দিষ্ট কর ধার্য করা হোক শিল্প শিক্ষা কর, সেটা দিয়ে বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয় সহ গ্রামীণ বা সারা ভারতবর্ষে শিক্ষার উন্নতি করা হোক। তাহলে শিল্প শিক্ষা কর কোন কমিশন প্রস্তাব করেছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন শিল্প শিক্ষার উন্নতির জন্য কোন করের প্রস্তাব করেন? শিল্প শিক্ষা কর। এবার এখানে আরেকটা বিষয় কমিশনের অন্যতম যেটা সুপারিশ, সেটা হলো ভাষা। যে শিক্ষার ক্ষেত্রে, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ভাষা কি হবে? কমিশন তার উত্তর দিয়েছেন ভাষা হবে ত্রিভাষা নীতি। এই ত্রিভাষা, ট্রাই ল্যাঙ্গুয়েজ থিওরি, ত্রিভাষা শিক্ষার্থীরা মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর 3টি ভাষা শিখবে। 3টি ভাষা কি কি শিখবে? প্রথমত হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দেখো এখানে কিন্তু বাংলা কখনোই বলবে না, বাংলা ভাষা। বাংলা তো আমি তুমি পড়ছি, যে ছেলেটা মহারাষ্ট্র থেকে সেখানে বাংলা পড়তে যাবে, যে ছেলেটা গুজরাটে থেকে সেখানে বাংলা পড়বে, যার যেটা মাতৃভাষা। ক্লিয়ার? এই জন্য বলবো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। যে অঞ্চলে আমি থাকবো, আমি বাঙালি হয়েও যদি এমন কোনো স্টেটে থাকি যেখানে বাংলা ভাষার মানুষের বসবাস না, আমাকে সেখানকার আঞ্চলিক ভাষাটা পড়তে হবে। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিন্দি, আর একটা হচ্ছে ইংরাজি। হিন্দি
3 নম্বর ইংরাজি। এবার এখানে আরেকটু কথা আছে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংরেজি এই 3টি ভাষা শিখবে। এইবার ধরো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার বা কোনো স্টেটের, আমাদের পশ্চিমবঙ্গেও নৈহাটি, কাকিনাড়া বা জগদ্দল অথবা আসানসোলের বা নর্থ বেঙ্গলের পাহাড়ি অঞ্চলের কিছু এলাকায় একটি ছেলের মাতৃভাষা হচ্ছে হিন্দি, তাহলে সে তো মাতৃভাষা হিসেবে অলরেডি হিন্দি পড়ে ফেলেছে, একবার ইংরেজি পড়লো, তাহলে তার দুটো ভাষা হয়ে গেল, সে আবার তো আর হিন্দি পড়বে না। তাদের জন্য যার মাতৃভাষা হিন্দি, সে তো মাতৃভাষার ইংরেজি পড়ল, তার তো একটা ভাষা কম হয়ে গেল। আমি নয় বাঙালি, বাংলা পড়লাম, হিন্দি ইংরেজি পড়লাম, তাদের জন্য হচ্ছে একটা প্রাচীন ভারতীয় ভাষা, অর্থাৎ যাদের মাতৃভাষা অলরেডি হিন্দি, তারা কি পড়বে, মাতৃভাষা বা হিন্দি পড়বে, ইংরেজি পড়বে এবং একটি প্রাচীন ভারতীয় ভাষা পড়বে, যে কোনো ভাষা, সেটা সংস্কৃত হতে পারে বা অন্য কিছু হতে পারে। ক্লিয়ার? এইটাই হচ্ছে ত্রিভাষা নীতি, ট্রাই ল্যাঙ্গুয়েজ থিওরি। এরপর যেটা আমরা শুধু একটা, মুদালিয়ার কমিশনের আরেকটা অন্যতম সুপারিশ হচ্ছে পরীক্ষা ব্যবস্থার সংস্কার। দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে মুদালিয়ার কমিশন বারবার অভিযোগ করেছে যে আমাদের দেশের শিক্ষার হাজারো সমস্যার একটা প্রধান কারণ হচ্ছে পরীক্ষা। কি ছিল, সারা বছর পরে বছর শেষে একটা অ্যানুয়াল পরীক্ষা দাও, নম্বর কত পার্সেন্ট পেলা নিয়ে পাও, ব্যাস। এখনো প্রায় সেরকমই চলছে, কিন্তু মুদালিয়ার কমিশন সেই সময় কত মানে উন্নত চিন্তা ভাবনা, কত ভালো ভালো মানুষ দায়িত্ব পেয়েছিল, কিন্তু সরকারি সদিচ্ছার অভাবে আমাদের দেশের শিক্ষার উন্নতি হয়নি। যত আগিয়ে যাব আমরা দেখবো তার পদে পদে প্রমাণ পাবো। কি হলো, বলছে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। প্রথম কথা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা হবে নৈব্যক্তিক। নৈব্যক্তিক মানে কি, এই যে তোমরা যে পরীক্ষাটা এখন দিচ্ছ এতদিন পরে, এমসিকিউ, নৈব্যক্তিক, অবজেক্টিভ। নৈব্যক্তিক কেন বলা হয় বাংলায়, যেখানে কোনো ব্যক্তিগত প্রভাব পড়বে না। ধরো তোমাকে একটা প্রশ্ন দিয়েছে, মুদালিয়ার কমিশন কবে গঠিত হয়, অপশন আছে 1952, 1954, 1956, 1964। তুমি 52 লিখলে একে 1 পাবে, বাকি যে কোনো 3টের একটা লিখলে 0। আমার তোমাকে পছন্দ হোক না হোক, যাই হোক, আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি শিক্ষক, আমার ব্যক্তিগত ইচ্ছার উপরে তোমার নম্বর দেওয়ার প্রভাব পড়বে না। কিন্তু একটা 8 নম্বরের প্রশ্ন যখন লিখছো, তুমি ভালো লিখছো কিন্তু আমার পছন্দ নাও হতে পারে। কোনো ছাত্রকে কোনো টিচার একই লেখার জন্য 6 দিচ্ছে, অন্য টিচার সেই একই লেখার জন্য 8 দিয়ে দিচ্ছে, হয়তো সাবজেক্টিভিটি বলে এটাকে। তোমরা যখন এডুকেশন নিয়ে আরো বেশি উচ্চ লেভেলে পড়বে, অনার্স টনার্স, তখন এগুলো আরো ডিটেলসে পড়বে। অর্থাৎ যেখানে কোনো ব্যক্তিগত প্রভাব থাকবে না, সেটা হচ্ছে নৈব্যক্তিক, অবজেক্টিভ ইংরেজিতে বলছি। তিনি তখনই বলেছেন যে কোনো সাবজেক্টিভ প্রভাব, অর্থাৎ ব্যক্তির প্রভাব যাতে না পড়ে, শিক্ষার পরীক্ষা ব্যবস্থাটাকে ইমিডিয়েট নৈব্যক্তিক করতে হবে। আর কি কি সুপারিশ করেছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল 2 রকম পরীক্ষার কথা বলেছে। দেখো একবার, মানে কত সুন্দর চিন্তা ভাবনা। ইন্টারনাল, এক্সটার্নাল তো যেমন মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইন্টারনাল মানে বলছে শিক্ষকরা মূল্যায়ন করুক। এখন যেটা চালু হচ্ছে ইউনিট টেস্ট বা কিছু, মুদালিয়ার কমিশন 52, 54 সাল, 53 সালে এই কথা বলে রেখেছে। ইন্টারনাল আর এক্সটার্নাল, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বাহ্যিক মূল্যায়ন বা বহির মূল্যায়ন দুটোই হবে। আর বলেছে নম্বরের পরিবর্তে গ্রেড চালু করার কথা। গ্রেড, যেটা এখন গ্রেডিং সিস্টেম চালু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে এসছে, A+B এভাবে করে গ্রেড এসছে না, বলছে নম্বরের পরিবর্তে গ্রেডিং চালু করা। তারপরে যেটা সবচেয়ে তোমার যে গুরুত্বপূর্ণ সুপারিশ, সেটা হচ্ছে সিআরসি চালু করা। সিআরসির ফুল ফর্ম এটা কিন্তু খুব আসতে পারে, সিআরসি, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কিউমুলেটিভ রেকর্ড কার্ড চালু করার কথা কমিশন বলেছেন। কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি, কিউমুলেটিভ ধারাবাহিক মূল্যায়ন পত্র বলতে পারি, ঠিক আছে, বা সামগ্রিক একটা যে রিপোর্ট কার্ড, সেটার কথা বলেছেন। কিউমুলেটিভ রেকর্ড কার্ড সংক্ষেপ হচ্ছে সিআরসি। এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড তোমার যে চালু করার কথা বলেছে মুদালিয়ার কমিশন। এখানে একটা শিক্ষার্থীর সমস্ত তথ্য থাকবে। তোমরা শুনে থাকবে আমাদের সরকার এই বছর থেকে একটা নতুন রিপোর্ট কার্ড চালু করছে, হলিস্টিক রিপোর্ট কার্ড নাম দিয়েছে তার, তোমরা শুনে থাকবে। হলিস্টিক রিপোর্ট কার্ড আজকে 2025 সালে যেটা চালু হয়েছে, তার চেয়েও কিউমুলেটিভ রেকর্ড কার্ড আরো ভাস্ট, মানে আরো ব্যাপক, আরো বিস্তৃত সেখানে তথ্য থাকবে। একজন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, পারিবারিক, কিউমুলেটিভ রেকর্ড কার্ড সিআরসি যদি দেখা যায়, তাহলে একটা শিক্ষার্থীকে সেই রিপোর্ট কার্ডটা দেখলে তার শিক্ষার্থীর এতদিনের হিস্ট্রি সব পেয়ে যাবে। তোমরা এডুকেশন নিয়ে আবারও বলছি, যারা উচ্চ লেভেলে পড়বে, এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড নিয়ে একটা অধ্যায় পড়ে নেবে তোমরা। সেই সিআরসি চালু করার কথা বলেছে তোমার যে এই মুদালিয়ার কমিশন। তাহলে সিআরসির পুরো ফর্ম কি,
কিউমুলেটিভ রেকর্ড কার্ড। সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড চালু করার কথা কোন কমিশন বলেছে? মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। এই হলো মোটামুটি মুদালিয়ার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো। পরের ক্লাসে আমরা কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কিভাবে গঠিত হয়েছে এবং তারপরে আমরা সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।